বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য বলছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৩ কোটি ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ৩/৪। যে কারণে এবারে নির্বাচনী রাজনীতির চিত্র অতীতের সব রেকর্ড ভেঙে ডিজিটাল প্রচারণার তুঙ্গে উঠেছিল। যেই মাধ্যম গতানুগতিক প্রচারণার চেয়ে ভোটারদের মানসপটে বেশি প্রভাব ফেলেছে, যা প্রযুক্তির এক বিশাল জয়যাত্রা। কিন্তু এই অগ্রগতির সমান্তরালে হানা দিয়েছে ডিপফেক নামক এক ভয়ঙ্কর ডিজিটাল আতঙ্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির অনেকেই ডিপফেক ভিডিওর জ্বলন্ত প্রমাণ। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, ডিসিমিস ল্যাব, বাংলা ফ্যাক্ট ও দ্য ডিসেন্টের তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের ১২ দিন আগে এক সপ্তাহে ১৯০টি ভুয়া তথ্য ছড়ানো হয়। তার মধ্যে ৯৩টি নির্বাচনকে কেন্দ্র করে। এর মধ্যে ২৯টি রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে, আর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে শনাক্ত হয়েছে ৭টি ভুয়া তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা এসব কন্টেন্টকে এখন সুস্থ রাজনীতির জন্য প্রধান অন্তরায় আখ্যায়িত করে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এগুলো কেবল প্রযুক্তিগত জালিয়াতি নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা ও নারী বিদ্বেষী প্রচারণার এক নতুন অস্ত্র। সত্যের মুখোশে মিথ্যা লুকিয়ে থাকার এই প্রযুক্তি কি আগামী সমাজ ও রাজনীতির জন্য আশীর্বাদের পরিবর্তে আরো বেশি ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছে নাকি না? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাংবাদিক, নির্মাতা ও লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের বাবু, আছেন ইউআই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, এবং আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিববির আহমদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর শিববির আহমদ, ডিজিটাল মাধ্যম এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজে যেহেতু একজন শিক্ষক, ডিজিটাল মাধ্যমে আসলে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের লেখাপড়াটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি ছাড়া এখন আমরা হয়তো একাডেমিক জায়গাটিতেও দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু এবারে নির্বাচনে আমরা যদি দেখি, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণার মাঠে সবচেয়ে বেশি যেটি প্রভাব ফেলেছে সেটি হলো এই ডিজিটাল মাধ্যম। এবং এই প্রভাবটা আসলে শুধু যে ভালো প্রভাব হয়েছে তা নয়, কিন্তু এই প্রভাবে আমরা দেখেছি নানানভাবে আসলে রাজনৈতিক শীর্ষ নেতা থেকে শুরু করে রাজনৈতিক তৃণমূলের নেতৃবৃন্দ পর্যন্ত সবাইকেই এই প্রভাবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। জামায়াতে ইসলামের আমিরকে কিছু পোস্ট নিয়ে, তার ফেসবুকের কিছু পোস্ট নিয়ে আমরা নানান রকমের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা দেখেছি। নানান রকম ফেক ভিডিওর কথা আমরা বলছিলাম, সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। কেমন মনে করছেন যে এবারে নির্বাচনে এই ডিজিটাল প্রচারণা কতখানি প্রভাব ফেলতে পারলো, কতখানি আসলে সঠিক প্রভাবের চাইতে আসলে আমরা গতানুগতিক যেভাবে নির্বাচনের প্রচারণা দেখেছি তার থেকে বেরিয়ে যেতে পারলাম? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। এবারে নির্বাচনে অনলাইন ক্যাম্পেইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সব দলের জন্য সবাই এখানে ইনভেস্ট করেছে, নতুন নতুন গান বা ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছে তাদের পজিটিভ ইতিবাচক ক্যাম্পেইনের জন্য। নিঃসন্দেহে এটা ভালো। অ্যাট দ্য সেম টাইম এটা আবার অনেক নেতিবাচক ঘটনাও ঘটেছে, অনেক ফেক, যেটা আপনি বলছিলেন যে ফেক ভিডিও বানানো বা ডিফেক ভিডিও বানানো, ভুয়া ফটো কার্ড বানানো, এ ধরনের কাজগুলো। এবং এ ধরনের কাজ শুধু যে নাম সর্বস্ব পেজগুলো করেছে তা না, অনেক সময় দেখা গেছে মেইন স্ট্রিম মিডিয়াও ভুলভাল জিনিস শেয়ার করছে। ফটো কার্ড, বিশেষ করে ফটো কার্ডের যে নিউজ বা রাজনীতি, এটা হয়েছে। তো এখানে নিঃসন্দেহে তরুণ ভোটার, নারী ভোটার বা শহুরে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এটা করা হয়েছে। এটা গ্লোবালি হচ্ছে, এটা ভালো ব্যাপার। আমরা যদি এবার যেমন পোস্টার ছিল না, সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা এটাতে আসছি, ভালো। কিন্তু যেটা আনফর্চুনেট যে এটার মিসইউজ হচ্ছে, ফেক নিউজ তৈরি করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে, ভুল নিউজ তৈরি করা হচ্ছে, একজনের কথাকে কেটে ছেটে প্রকাশ করা হচ্ছে, কারো অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। এই জিনিসগুলো নেতাদের ব্যাপারে, রাজনৈতিক দলের ব্যাপারে, বা আমরা যেটা বলি অফলাইনের কাদা ছোঁয়াছড়িকে অনলাইনে নিয়ে গেছে। এখানে আনফর্চুনেট যেটা সবচেয়ে, সেটা হচ্ছে যে ধরেন এই যে একটা ফেক ফটো কার্ড শেয়ার করা হলো, সেটা তারেক রহমানের ব্যাপারে হোক বা শফিকুর রহমানের ব্যাপারে হোক, যার ব্যাপারেই হোক, এইটা নেটিজেনরা কিন্তু কিছু না কিছু বুঝে জিনিসগুলো, বিশেষ করে তরুণরা, যে এটা ফেক না বা এটা থেকে বানানো, খুঁজে বের করে ফেলে। আনফর্চুনেট হচ্ছে যেটা, যে একটা ফেক, ধরেন শফিকুর রহমান সাহেবের আইডি হ্যাক করা হলো, সেখান থেকে একটা ফালতু পোস্ট দেওয়া হলো, এবং সেটার সাথে সাথে তারা আবার জানিয়ে দিল যে আমাদের আইডি কন্ট্রোলের বাইরে চলে গেছিলো, এই ধরনের পোস্ট আসছে। সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে, পরবর্তীতে একজনকে অ্যারেস্টও করা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। এই জিনিসটা এই পর্যন্ত থাকা ওকে ছিল, কিন্তু এটাকে নিয়ে বিএনপির একদম টপ লিডারশিপ থেকে একটা নোংরা রাজনীতি করা হলো, যে জিনিসটা অপ্রত্যাশিত ছিল। আপনি যতগুলো বলছেন, তারেক রহমানের নামেও এরকম অনেক ভুয়া নিউজ আসছে বা ফেক ভিডিও ছাড়া হয়েছে, কিন্তু আপনি দেখবেন না একটা ফেক ভিডিওর উপর ভিত্তি করে অপোজিশন পার্টির টপ লিডারশিপ
এটাকে নিয়ে ক্যাম্পেইন করতেছে যে তারেক রহমান এটা করছে বা ওটা করছে, অমুক জায়গায় এটা বলছে, যেটা ফেক এ ধরনের, এগুলো অনলাইনে নানান মিম পেজ এটা ওটারা করছে। কিন্তু যে ঘটনাটির কথা আপনি উল্লেখ করছেন সেই ঘটনাটি তো আসলে 9 ঘন্টা লেগেছিল। না, 9 ঘন্টা লাগেনি, 9 ঘন্টা না, ওনারা 30 তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে, ওইটাতে আমরা ইয়েতে যেতে চাই না। ওনারা 30 টু 40 মিনিটের মধ্যে ওনারা আবার পেজে সেটা জানিয়েছেন যে এটা একটা ফেক জিনিস ছিল। 9 ঘন্টা পরে ছাত্রদলকে দিয়ে মিছিল করানো হলো, তারপরে বিএনপির নেতারা বললো, তারপর নারীদেরকে দিয়ে বলানো হলো, নারী সংগঠনগুলোকে এই রাজনৈতিক কাজে ব্যবহার করা হলো, এভাবে নানানভাবে এই কার্ডটাকে খেলা হলো। একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, আমি শব্দটি ব্যবহার করতে চাই না, এই শব্দগুলোই বা আসলে কেন সামাজিক এই জিনিসটাই আমি বলছি, আমরা যখন এই নানান নেতিবাচক জিনিস সোশ্যাল মিডিয়ায় আসছে, কিন্তু আমাদের লিডারশিপের জায়গা থেকে আমাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা ডিজোন করব, এই জিনিসগুলোর বিপক্ষে আমরা বলবো, এই জিনিসগুলোকে আমরা ক্রিটিসাইজ করব। কিন্তু সেটা না করে আমরা ভাবছি যে এই জিনিসটা আমরা আমাদের কাজে লাগাতে পারবো, ক্যাশ করতে পারবো, গিভেন দ্যাট আমরা জানি যে এটা একটা ফেক জিনিস। এখানেই তো প্রশ্নটা, ডক্টর শিবির আহমদ, নির্বাচনী প্রচারণার সময় এই যে কাজে লাগাতে পারবো বা আপনার একটি ভুল বিরোধী দলের জন্য আসলে একটা এটাই আমি বললাম, এটাই ধরেন ওই যে কোনো এক পাতি নেতা ইউজ করছে বা নাম সর্বস্ব কোনো এক সমর্থক কর্মী কোথাও একটা কিছু শেয়ার দিছে ভার্সেস একটা দলের প্রধান এটাকে নিয়ে কথা বলছে একটা ফেক জিনিসকে নিয়ে, এই দুটার কিন্তু ওয়েট সেম না। তো এই জায়গাটায় আমি বলছি, এই ডিস্টিংশনটা আমি দেখিনি বিএনপি নেতাদের মধ্যে এই কেসে। ছোটোখাটো নেতারা বলছে, আমি বলছি না যে জামাতের লোকেরাও ফেক নিউজ ছড়ায় নাই, ছড়াইছে হয়তো, কিন্তু আমি জামাতের টপ লিডারশিপকে এরকম দেখিনি যে তারেক রহমান বা অন্য কোনো নেতাদেরকে নিয়ে এরকম একটা ফেক নিউজ নিয়ে এ ধরনের ক্যাম্পেইন করতেছে, যেটা তারা জানার পরেও। এবারের ক্যাম্পেইনে আমরা যে পরিমাণ ডিজিটাল ক্যাম্পেইন দেখেছি, সেটি শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে হয়তো এটি সবচাইতে বেশি, এবং এবারে নির্বাচনে কিন্তু অর্ধেকেরও বেশি ভোটার ছিলেন তরুণ, এবং তরুণ প্রজন্মের ভোটারদেরকে আকর্ষণ করতে গতানুগতিক ধারার যে প্রচারণা, সেখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এই ডিজিটাল প্রচারণার কাজগুলো শুরু করেছিল। কার্যকরতা যে হয়েছে সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, এবং কোন রাজনৈতিক দল কত খরচ করেছে ডিজিটাল প্রচারণায় সেটিও আসলে এখন আমাদের হাতের সামনে আছে। এবারে রাজনৈতিক প্রচারণে আমরা দেখলাম থিম সংয়েরও আয়োজন করা হয়েছে, নানানভাবে আসলে ডিজিটালি প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেই অভিযোগগুলো ডক্টর শিববির করলেন যে নানানভাবে ডিপ ফেক নিউজগুলো করা হয়েছে, কিংবা এআই ব্যবহার করে হয়তো নানান কিছু করা হয়েছে, বা স্ট্যাটাস আসলে হ্যাক করার কথা উনি বলছিলেন, শুধু কি আসলে এরকম একটা অভিযোগ বলে দিলেই বা এটা আসলে আমি করিনি, হ্যাক করা হয়েছিল, এআই এর মাধ্যমে বানানো, এই জায়গাটারও সুযোগটা কি আসলে আমরা বেশি করে দিচ্ছি কিনা? যেহেতু এইবারই প্রথম আমরা দেখলাম যে ডিজিটাল প্রচারণা এবং এর ভালো দিক খারাপ দিক দুটোই, এবং এই ইলেকশনেই আমরা সর্বোচ্চ পরিমাণে দেখলাম। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে ইয়াংরা কিন্তু এই টেকনোলজির জায়গায় অনেকখানি এগিয়ে, সেটা শিক্ষাগত মান শিক্ষাগত যোগ্যতা যেইখানেই হোক না কেন, ডিজিটাল টুলগুলো ব্যবহারে কিন্তু তারা এগিয়ে আছে বলে আমরা দেখেছি। কিন্তু এই ধরনের প্রচারণায় অনেক সময় আমরা বিভ্রান্ত হতে দেখেছি যারা দেশের বাইরে থাকেন, যাদের ওরকম সময় নেই হাতে যে এই প্রচারণাগুলো ভেরিফাই করার সুযোগ তাদের কাছে নেই, তাদের সামনে বারবার করে আসছে এবং সেটাতে তাদেরকে আমরা বিভ্রান্ত হতে দেখেছি। আমরা বিভিন্ন বয়সের, অন্যান্য বয়সের মানে যারা তরুণ না, সেখানে বৃদ্ধ বা শিশু, তাদেরকে আমরা বিভ্রান্ত হতে দেখেছি। মুখে মুখে কিন্তু এই কথাগুলো ছড়িয়েছে। একটা তো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা, সেই চেষ্টাটা অনেক সময় আমরা সফল হতে দেখেছি, আবার সেটাকে কিন্তু মানে রুখে দেওয়ার জন্য আমরা দেখেছি যে মুখে মুখে এটার আসল তথ্যটা কি সেটা তুলে ধরা হয়েছে। তো মানে আমার কাছে মনে হয়েছে যে এই ডিজিটাল প্রচারণাটা খুবই ভালো হয়েছে, যে সারা শহরে পোস্টার, সেই জায়গা থেকে আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি। পজিটিভ দিকগুলো মানুষের মাথায় কিন্তু অনেকভাবে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, যেটা সাকসেসফুলও হয়েছে। কিন্তু নেগেটিভ জায়গাটা, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। তো নেগেটিভ যেগুলো আছে সেই জায়গাটাকে আমাদের ভবিষ্যতের দিকে তাকালে আরও শক্তভাবে এটার মোকাবেলা করতে হবে। সেই প্রচারণার যে আবেগ, সেটি কিন্তু আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি। এখন নির্বাচনের পরবর্তী সময় এসে যদি দাঁড়িয়ে কথা বলি, সেই জায়গাটিতেও কিন্তু আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে নানানভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, ডিজিটালি নানান কিছু আসলে তাদের নামে অপপ্রচার করার সুযোগ এখনো কিন্তু রয়ে গেছে। আমি সেই জায়গায় যাচ্ছি যে সেই জায়গাগুলো রুখে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম পলিসি বা বিভিন্ন রকম সরকারের বিভিন্ন নিয়মের মধ্যে আনার একটা চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ টেকনোলজি মানুষের হাতে হাতে এবং টেকনোলজির ব্যবহার সামনে আরও বাড়বে। আমরা যত বেশি টেকনোলজিতে শিক্ষিত হব, তত বেশি এটার ভালো
ভালো দিক যেমন আমরা ব্যবহার করে পজিটিভিটি ছড়াবো, তেমন নেগেটিভিটি ছড়ানোর জায়গাটাও কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমাদের মানে পলিসি একটা জায়গা যেটাকে দিয়ে আমরা এই জিনিসটাকে রুখে দিতে পারি। আরেকটা হচ্ছে যে নারীদের শুধু পলিটিক্যাল নেতাদের কথাই আমরা বলছি, কিন্তু আমরা যদি নারীদের দিকে তাকাই, এবং এটা কোনো নেতা নেত্রী হতে হবে না, একটা সাধারণ মেয়ে যখন একটা পোস্ট দেয় সেই জায়গায়ও এসে আমরা যখন দেখি যে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা, ডিজিটাল হ্যারাসমেন্ট, এবং ডিজিটাল হ্যারাসমেন্ট এমন কোনো বয়সের নারী নেই যাকে করা হচ্ছে না। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে আসলে আমাদেরকে অবশ্যই সামনের দিকে পলিসিটাকে আরও সমৃদ্ধ করতে হবে, না হলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটিতে তো আসলে এখন একটা প্রশ্ন আসে যে যারা আসলে এই নীতিগুলো নির্ধারণ করবে তারা নিজেরাই এই হ্যারাসমেন্টগুলোর শিকার হচ্ছেন। তার মানে এই নীতিগুলো আসলে কতখানি কঠিন হওয়া প্রয়োজন সেটি অন্তত তারা এবারে বুঝতে পারছেন। জুবায়ের বাবু, এই প্রশ্নটাই করতে চাই। তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণা করছিলেন, একটা ছোট উদাহরণ দেই, তিনি একটা ছেঁড়া জুতা পরে নির্বাচনী প্রচারণায় গেছেন। এটি কিন্তু আমরা সবাই দেখেছি, ভীষণ ভাইরাল ছিল। পরে দেখা গেল জুতাটি আসলে যে ব্র্যান্ডের জুতা সেটি ছেঁড়া নয়, ডিজাইনটাই সেরকম। এই যে ছোটখাটো জিনিসগুলো নিয়ে নেতাদের বা রাজনৈতিক দল নিয়ে আসলে নানান রকমের মিথ্যা বক্তব্য প্রচারণার একটা সুযোগ ছড়িয়ে গেছে, এবং নির্বাচন পরবর্তী সময় এসেও কিন্তু আমরা দেখছি রাজনৈতিক নেতা এমনকি তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও এই ধরনের ফটো কার্ড বা বক্তব্য ছড়াচ্ছে। এই জায়গাগুলো আসলে আমরা রুখবো কি করে? সেই সুযোগটা এখন আছে কি? জি ধন্যবাদ। ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষার মাসের সকল ভাষা শহীদদেরকে স্মরণ করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্য, এবং মানে যেটা বলবো যে এবার যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি এটা কিন্তু শুধু নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে, এই কথাটা কিন্তু ভুল। গত 5 আগস্ট থেকে শুরু হয়েছে, একদম 5 তারিখ থেকে শুরু হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নাই যে এই যে বট বাহিনী যেটাকে আমরা বলি বা জাসি বলে আমরা অনেকে সম্বোধন করি, এই বাহিনীগুলো এটা একটা শিল্পে পরিণত করেছে। বট বাহিনীটাকে একটা শিল্প, ইটস লাইক আমরা হয়তো এটা মানে জাস্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি করার মতো বিষয়। এবং সেখানে তারা এই পরিমাণভাবে তারা এটা আক্রমণাত্মক অবস্থায় এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করেছে। এবং আপনি জানেন যে শত শত হাজার হাজার পেজ তৈরি করেছে গত 1.5 বছরে। এবং এই পেজগুলো তৈরি করে কী করেছে, এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ডিসইনফরমেশন বলি বা মিস ইনফরমেশন বলি, এগুলো কোত্থেকে করেছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি, ম্যাক্সিমাম করা হয়েছে বিদেশ থেকে বসে বসে। যেমন ইন্ডিয়া থেকে একটা বিশাল পার্সেন্টেজ ইন্ডিয়া থেকে এই ডিসইনফরমেশন মিস ইনফরমেশন করা হয়েছে, তুরস্ক থেকে, নেপাল থেকে, এমনকি উত্তর কোরিয়া থেকে পর্যন্ত করা হয়েছে। তো তার মানে হচ্ছে যে দে আর বাইং মানে সাম সার্ভিস ফ্রম, মানে এর পেছনে তাদের বিশাল একটা বিশাল ইনভেস্টমেন্ট তারা করেছে। এবং এটা কত টাকার ইনভেস্টমেন্ট আমি জানি না। এটা কিন্তু তারা তো অভিযোগ করছে, বা আমি যদি শুধু ডক্টর শিবিরের কথাই বলি, তারা বলছে যে বিএনপির নেতা কমিটি নিয়ে নোংরা রাজনীতি করেছে। আচ্ছা, এবার আপনি কিছুক্ষণ আগে যখন শুরু করলেন তখনই আপনি বলেছেন তারেক রহমানের সবচেয়ে বেশি ওনার উপর, এমনকি তার পরিবারের উপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে বড় নোংরামি সেটা হচ্ছে যে তার পরিবারকে রক্ষা করেন। আপনি কয়েকদিন আগে দেখেছেন বেস্টার জাইবার রহমানকে নিয়েও মানে বাজে ভিডিও ছড়াতে তাদের মানে কোনো কৃপণতা হয়নি। তো বিষয়টা হচ্ছে আপনি যে কথাটি বলেছিলেন যে এই যে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখছি, সোশ্যাল মিডিয়া আসলে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য প্রস্তুত কিনা, আমরা পুরো জাতি প্রস্তুত কিনা। আপা বলেছিলেন যে একটি কথা যে ইয়াং জেনারেশন তারা অনেক স্মার্ট, বাট এই সোশ্যাল মিডিয়া কি ইয়াং জেনারেশন ব্যবহার করছে? আপনি একটা জিনিস যদি দেখেন, আপনি সংবাদের শুরুতে বলছেন 13 কোটি ইউজার আছে, ইন্টারনেট ইউজার, বাট সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে প্রায় 7 কোটির উপরে মানুষ। এবং এই 7 কোটি কিন্তু ভোটার, এই 7 কোটির ভিতরে কিন্তু প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষ আছে। এবং সেখানে আমরা যদি বলি এবার যে বাংলাদেশের গড় আইকিউ লেভেল মানে বুদ্ধাঙ্ক লেভেল হচ্ছে 74 থেকে 75, যেখানে ধরেন আমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই সেখানে 100+। তো যেই দেশের বুদ্ধাঙ্ক লেভেল, আমাদের লেভেলটাই একটু যেহেতু আমাদের এডুকেশনের কারণে হোক, যেভাবে হোক কারণে হোক, আমরা আমাদের জাতিকে ওইভাবে গড়ে তুলতে পারিনি। তো সেই জায়গাটি থেকে এই যে যারা এই ধরনের কাজগুলো, এই যে বট বাহিনী যারা এই কাজগুলো করাচ্ছে, তারা কিন্তু জানে যে এই এআই ভিডিওটি সাধারণ মানুষ বিশ্বাস করবে, কারণ সে বুঝে না কোনটা এআই কোনটা সত্য ভিডিও। এবং সবচেয়ে মারাত্মক সেটি হচ্ছে ট্যাম্পারিং, ভিডিও ট্যাম্পারিং। আপনি দেখেছেন ব্যারিস্টার জাইমার বিরুদ্ধে যেই ভিডিওটি করা হচ্ছে সেটি কিন্তু একটা ভিডিও ট্যাম্পারিং। তো এই যে ট্যাম্পারিং করা, তারপরে এই যে ভিডিওগুলো এআই ভিডিওগুলো তৈরি করা, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু তারা অনেক সময় এটাকে সত্য বলে ধরে নিচ্ছে, বিশেষ করে যদি একদম তৃণমূল পর্যায়ে আপনি যদি চান। তো এইটার একটা
ব্যাড ইফেক্ট হচ্ছে পুরো জাতিতে, পুরো সমাজে, যারা আসলে, আমি যেটা মনে করি, যারা আসলে বাংলাদেশ নিয়ে ভাবে না, যারা বাংলাদেশটাকে আপন মনে করে না, তাদের তো কিচ্ছু যায় আসে না। বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ মরে যাক, বাংলাদেশ জ্বলে যাক, তাদের কিচ্ছু যায় আসে না। সুতরাং তারাই আসলে এই বট বাহিনী তৈরি করে, এবং তারাই আসলে ডিসইনফরমেশন বলি, মিসইনফরমেশন বলি। এবং আপনি বলছিলেন একটা কথা যে কী পরিমাণ হয়, আমি একটা উদাহরণ দিই আপনাকে। প্রতিদিন নির্বাচনের আগে প্রতিদিন 300 থেকে 350 ডিসইনফরমেশন ছড়ানো হয়েছিল। 300 থেকে 350, হয়তো 2-4টা হয়তো ভাইরাল হচ্ছে দেখছি, কিন্তু ছড়ানো কিন্তু প্রতিদিন শত শত এই ইনফরমেশন ছড়ানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে উনি যে ভাইয়া যে ফেক স্ট্যাটাসের কথা বললেন, এটা নাকি ফেক স্ট্যাটাস আমি জানি না। আমি খুব শুরু থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আমি জীবনে কোনো দিন শুনিনি 30 মিনিট বা আধা ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে একটা হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার ফিরে আসে। যাই হোক, এগুলো নিয়ে অনেক বলছেন যে এই বিষয়টি নিয়ে এটা নোংরা রাজনীতি কি নোংরা রাজনীতি না, এখন যাকে গ্রেফতার করা হয়েছে, এবং যেহেতু এটা একটা আইনের ভিতরে চলে গেছে, আমার মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত। জাতি জানতে চায় এটা আসলেই সেটা মানে হ্যাক হয়েছিল কি না, এটা আমরা জানতে চাই। সুতরাং এইটা জানলে পরে আমাদের কাছে অনেক মানে পানি কি পানি, দুধ কি দুধ, একদম সব ঠিক হয়ে যাবে। তো মেন বিষয়টা যেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছিলেন, বিশেষ করে নারীদের অ্যাটাকের বিষয়টা, এটা কিন্তু একটা মাইন্ডসেট। এটা জামাত ইসলামের একটা মাইন্ডসেট। এবং আপনি দেখেন জামাত ইসলামের মাইন্ডসেট কেন হবে না, তারা 300 আসনে একটি নারী প্রার্থী দেয় নেই, তারা নারী বিদ্বেষী, তাদের যতগুলো এমপি প্রার্থী আছে, ইভেন ওই যে আপনার একজন কি, আমি নামও ভুলে যাই, তাহেরিনা কি জন একজন আছেন, উনি যেই ধরনের কথাবার্তা বলেন, খুলনাতে একজন ওনাদের প্রার্থী যেই ধরনের বক্তব্য দিয়েছেন, মানে আমি অবাক হই এই ধরনের বক্তব্যের পরেও দল তাকে ওন করে। সো এই জিনিসটা হচ্ছে তাদের মাইন্ডসেট, এটা তাদের মাইন্ডসেট। সুতরাং তাদের বিরুদ্ধে যদি আপনি বলেন যে তারা এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি না। তাহলে আসলে এই রাজনৈতিক দলগুলো বা যারা আপনি যাদের মাইন্ডসেটের কথা বলছেন, তাদের এই ডিজিটাল মাধ্যমে তাদের হাতে আগামী রাজনীতি কতখানি নিরাপদ, সেটা নিয়ে তো একটা বড় না, প্রশ্ন মোটেও নিরাপদ না, মোটেও নিরাপদ না। এবং সেইটাও আমি মনে করি যেটি প্রথমত যেটি হচ্ছে যে আপনি দেখেন ডিসইনফরমেশন মিসইনফরমেশনের বিরুদ্ধে মাস্ট কঠোর আইন হতে হবে বাংলাদেশ। এই জায়গাটিতে আসলে আমরা কার্যকর আইন কি নিতে পারবো কিনা, এবং নারীদেরকে আসলে বারবার কেন টার্গেট করা হচ্ছে, বিশেষ করে একটি রাজনৈতিক দল যাদের আসলে পুরো দেশের হওয়ার কথা, দেশের সব নাগরিকের হওয়ার কথা, তাদের হাতে কেন কোনো একটি বিশেষ অংশ আসলে টার্গেটেড হবে? আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। রাজখান থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। তাদেরকে নানানভাবে ডিজিটালি হ্যারাস করা হয়েছে, বিশেষ করে নারী বিদ্বেষী যে আসলে হ্যারাসমেন্টগুলো আছে, সেটি হয়তো এখানে আমরা যে দুজন নারী বসেছি, আমাদের বাইরে আরো শত শত হাজার হাজার নারীকে সেই জায়গাটি ফেস একটা বেরিয়ে আসা একটা উপায় দরকার আছে। এবং নতুন বাংলাদেশের কথা তো আমরা বলছি, নতুন বাংলাদেশের যেই রাজনীতিতে যে ডিজিটাল মাধ্যম শুরু হয়েছে, এই ডিজিটাল মাধ্যম আসলে সামনের দিনটাতে নিরাপদ হতে যাচ্ছে নাকি আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি জুবাইর বাবু ভাই যে কথাটা বলছিলেন নারীদের উপর অ্যাটাক বা নারী বিদ্বেষী আচরণ নিয়ে, আমি এটা বলি, নির্বাচনের ক্যাম্পেইন থেকে যদি আপনি দেখেন, নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে জামাতের বিভিন্ন জায়গায় জামাতের নারীদের উপর অ্যাটাক হয়েছে, এবং নানান জায়গায় নারীদেরকে আটক করে বলেছে, তোরা বেটি মানুষ, তোরা কেন ক্যাম্পেইন করবি, তোরা রাজনীতি করবি কেন, যাই স্বামীর খেদমত কর। এগুলো বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নেত্রীরা সারা দেশে অন্তত 50টার বেশি ঘটনা হয়েছে এরকম যে জামাতের নারীদের উপর সারা দেশে অ্যাটাক করছে। এবং শুধু অ্যাটাক করে নাই, অনেকের হিজাব নিকাব খুলে ফেলতে চাইছে, অনেকের হামলা করছে, মারছে, ইভেন ধারালো অস্ত্র দিয়েও আঘাত করেছে। সারা দেশে এভাবে নারী বিদ্বেষী, নারী গ্রাসরুট নারী পলিটিশিয়ানদের এগেনিস্টে বিএনপি সারা দেশে এই নারী বিদ্বেষী কার্যক্রম করছে। এবং এইটাকে টার্গেট করা হয় কি, এটাকে চিন্তা করা হয়েছিল, এটা একটা ফ্রাস্ট্রেশন থেকে আসছে। আমি বুঝি যে বিএনপি নারীদের ভোট কম পাবে, এই জিনিসটা বিএনপি বুঝতে পারছিল। রাইট, ডাকসু নির্বাচনের পরে দেখা গেছে যে শিবিরকে নারীরা বেশি ভোট দিয়েছে, ছেলেদের হলের চেয়ে 3 গুণ বেশি ভোট মেয়েদের হলে পেয়েছে। এটা দেখে এবং বিভিন্ন সার্ভেতে যেগুলো উঠে আসছে, এটা দেখে বিএনপির মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়েছিল নারী ভোট নিয়ে, এবং এই জন্য তারা সারা দেশে জামাতের নারী কর্মীদের উপর অ্যাটাক করা শুরু করেছিল নানান জায়গায়। এবং এইটাকে তারপরে যে জামাতের আমিরের আইডি হ্যাক করে এগুলো করা হলো, এগুলো টার্গেট ছিল যে নারীদেরকে কনভিন্স করা যে তোমরা জামাতকে ভোট দিও না, বিএনপিকে দাও। কিন্তু এই যে টার্গেট করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, অ্যাটাক করা, নারী বিদ্বেষী কার্যক্রম করা, এইটা আদতে আসলে কাজ করে নাই। আপনি নেত্র নিউজের রিপোর্টটা যদি দেখেন, যে নেত্র নিউজ ঢাকার বাইরে 1600 সিঙ্গেল জেন্ডারের কেন্দ্রগুলোর অ্যানালাইসিস করেছে, যেখানে শুধু নারীরা বা শুধু পুরুষরা ভোট দিয়েছে। 1600 কেন্দ্রের ফলাফল অ্যানালাইসিস করে দেখিয়েছে ওরা যে জামাত
নারীদের ভোটে এগিয়ে আছে, বিএনপি পুরুষদের ভোটে এগিয়ে আছে, এবং যেটা আগে থেকেই বিএনপি আজ করতে পেরেছিল এবং নারীদের এগেইনস্টে এভাবে সারা দেশে ভয়ঙ্কর লেভেলের অ্যাটাক করা শুরু করেছিল। তাহলে এই জামাতের আমিরের জায়গাগুলো যে স্ট্যাটাস সেটা রাইট, তাহলে বিএনপির কে হ্যাক করেছিল? ডেফিনেটলি প্রতিপক্ষ কেউ করেছে। এখন কে করেছে আমি এক্স্যাক্টলি তো আর আমি জানবো না, কিন্তু করেছে। এটা করেছে কিভাবে বুঝবো? কারণ করার সাথে সাথে এটা নিয়ে রাজনীতিটা তারাই শুরু করছে। তো এইখানে এই যে নারী বিদ্বেষী আচরণ বা ফেক নিউজ ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ফেক কন্টেন্ট ক্রিয়েট করে এই ক্যাম্পেইন করা, এই জিনিসটা আসলে দিন শেষে কাজ করে না। এই জিনিসটা দিন শেষে কাজ করে নাই। তারা নারীদেরকে ভুলভাল বুঝাতে চেয়েছে, কিন্তু নারীরা দিন শেষে জামাতকে ভোট দিয়েছে। এই জায়গায় যদি আমি আসি, এখন আসেন যে আমি একটু শেষ করি, এই জায়গাটা আমি শেষ করি। আপনি বলছেন যে নারীদের উপরে বা পুরুষদের উপরে বা পলিটিক্যাল যে কোনো লিডারদের কমেন্টে বা ইভেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্টে নানান গালিগালাজ করা হয়। এইটা বাংলাদেশের একটা ওভারঅল সিনারিও, যে আপনি যদি বিএনপি পন্থী জুবাইর ভাই বলছেন, বাবু ভাই, যে ওনার কমেন্টে গালাগালি করে, আবার আমার ভিডিও ক্লিপ নিয়ে আমাকে অসংখ্য মানুষ গালাগালি করে, সেরকম ভিডিও আছে, আপনাদেরও থাকবে। আবার যদি আপনি পিনাকি ভট্টাচার্যের ওখানে যান, দেখবেন বিএনপির লোকজন সমানে গালাগালি করতেছে, জুবাইর বাবু ভাই এখানে আসলে হয়তো জামাত শিবিরের লোকজন গালাগালি করতেছে। এইটা বাংলাদেশের কমন আছে। এবং জুবাইর বাবু ভাই একটা ভালো জিনিস বলেছেন যে বাইরে থেকে করা এবং ইন্ডিয়া থেকে অনেকগুলো ফেক ভিডিও অডিও ছাড়া হয়েছে, যে ইন্ডিয়াতে কারা আছে, ইন্ডিয়াতে আছে আওয়ামী লীগের লোকজনরা। আমি একটা কথা বলি, জাইমা রহমানকে নিয়ে যে নোংরামি করা হলো, এটা অতীত আওয়ামী লীগের লোকেরা করেছে, এবারও আবার ওরা করেছে, কিন্তু বিএনপি ওই আওয়ামী লীগকে ডিল। আচ্ছা ভাই বলি, আপনি প্রথমে বলেছেন বিএনপি নারীদের, আমি যেহেতু একজন জার্নালিস্ট মানুষ, আমি এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা প্রথমেই দেখলাম যে দীর্ঘ 6 মাস ধরে জামাত ইসলাম বাড়ি বাড়ি যেয়ে আপনার মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছে, মানুষের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। যখনই এই বিষয়টা ধীরে ধীরে জানাজানি হয়ে গেল যে আরে কী ব্যাপার, হঠাৎ করে তারা এনআইডি কার্ড সংগ্রহ করছে কেন, যেটা তাদের মানে নেওয়ারই কথা না, মানে আইনগতভাবেই এটা ঠিক না, একটা বেআইনি কাজ। হ্যাঁ, তারা দল বেঁধে যে এই বিভিন্ন মহিলাদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তখন সেখানে কিছু কিছু জায়গায় ছোটো ছোটো প্রতিরোধ আসলো। স্বাভাবিক, আমার পরিবারে যদি কেউ আসতো আমি তো সেটা প্রতিরোধ করব, আমার পরিবারকে প্রোটেক্ট করা একটা মাত্রা থাকবে। ডক্টর শিবির যে অভিযোগগুলো করেছেন, আমি বলছি আপনাকে, সেইটাকে তারা সেই ধরনের প্রতিরোধকে তারা কিন্তু বলছে আক্রমণ। সুতরাং এগুলো আক্রমণ না, এগুলো প্রতিরোধ। তার প্রত্যেকটা একটা পরিবার কর্তার অধিকার আছে তার মানে ফ্যামিলিকে প্রোটেক্ট করা, ঠিক আছে? কারণ আপনি এনআইডি নাম্বার নিয়ে যাবেন আমার ওয়াইফের আপনি বিকাশ নাম্বার নিয়ে যাবেন কেন? সো এটা তো একটা বেআইনি কাজ। আচ্ছা যাক, এটা সবচেয়ে বড় কথাটা হচ্ছে, দেখুন উনি কয়েকটা নাম বললেন, আমি বলতে চাই না, বিদেশ থেকে কিছু কিছু এন্টারটেইনার আছে যারা এন্টারটেইনিং করে, তারা বিভিন্নভাবে পয়সা ইনকাম করে, আয় করে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা বিদেশ থেকে তারা নানান ধরনের কথা বলে এবং মব সৃষ্টি করে বিদেশ থেকে। ক্যান ইউ বিলিভ ইট? এবং সেই মব সৃষ্টি করে এবং সেই মব তৈরি হয় বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়। আমি বলছি না যে পত্রিকার দোষ কি গুণ কি সেটা পরের প্রশ্ন। পত্রিকা যদি কোনো ডিসইনফরমেশন করে থাকে, আপনি আইন আদালত আছে, চলে যান সেখানে। পত্রিকা পুড়িয়ে দিবেন কেন? বলতে শুনেছি এই জায়গাগুলোতে আগুন দেওয়ার কথা। এখন যেটা হচ্ছে যে অথচ এই বাইরে থেকে মব সৃষ্টি করে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ জায়গাতে তারা আনরেস্ট তৈরি করবে, আর বাংলাদেশ সরকার কিছুই করবে না। এটা আমি কিন্তু অবাক হয়েছি। আমার মতে আন্তর্জাতিক আইন আছে, এগুলোর বিরুদ্ধে এগুলো কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যায় ইজিলি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি যে কথাটি আরেকটা বলেছেন যে হচ্ছে বট। আমরা এই বট বাহিনী কারা, এটা কিন্তু উনি বলি, আমি বলি, আপনি বললে লাভ নাই। কিন্তু সারা বাংলাদেশ জানে যে এই বট বাহিনীর উৎস কি, এই বট বাহিনীর শিল্পপতি কারা এটাকে শিল্প আকারে ধারণ করেছে, এবং এইটাকে যে হারে তারা চর্চা করছে। এবং আমার কাছে আমি খুব সন্দেহ প্রকাশ করছি এখন, যে এখন তো রোজার মাস, তা শয়তান নাকি সবসময় বাধা থাকে, কিন্তু আমি দেখছি যে শয়তান রোজার মাসও বাধা নাই, অনেক শয়তান ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। এবং এই রোজার মাসের পর মানে কি ধরনের ডিসইনফরমেশন হবে আমি ভয় আছে, আতঙ্কিত আমি, সত্যি কথা। এবারে নির্বাচনে এবং কত ধরনের আনরেস্ট তৈরি হবে
আমি কিন্তু ভয় আছি সত্যি। তার মানে আসলে ডিজিটাল রাজনীতিটা আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন নিশ্চয়ই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফারহানা রহমান, এবারে নির্বাচনে ডিজিটালি যে ভোটগুলো হয়েছে অর্থাৎ পোস্টাল ভোট নিয়ে আসলে কিন্তু যথেষ্ট আলোচনা সমালোচনা ছিল, এবং বিদেশে একজন জামায়াত নেতার বাড়িতে আমরা পোস্টাল ভোটের যে ব্যালট, সেই ব্যালট দেখলাম, সেটা নিয়ে অনেক সমালোচনা ছিল। এই জায়গাটিতে একটু আলোচনা করি ডিজিটাল দুর্বলতাগুলো ভোটের ক্ষেত্রে, এই দুর্বলতাগুলো কি আমরা কাটিয়ে উঠতে পারছি কিনা? এই প্রথমবার মতো এটাও কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এইগুলো সময়ের সাথে আমি মনে করি যে এই 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 জায়গা থেকে উত্তরণ আমাদের করা সুযোগ আছে, কিন্তু যেই আলাপটা হচ্ছিল আমি ওই জায়গায় আবার একটু ফিরে যেতে চাই। এটা কে করেছে তার চেয়ে জরুরি হচ্ছে যে সব ক্ষেত্রে নারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, এবং সেই সেটা যেই দলেরই হোক, এবং সেটাকে আমাদের থামাতেই হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে যে রাজনীতিতে আমাদের রাজনৈতিক কালচার যেটা আছে, আমরা যেগুলো নিয়ে কথা বলছি, এটা শুধুমাত্র একটা টুল। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো এআই, কখনো যেটা যে সবগুলো টুলের কথা আপনি শুরুতেই বললেন, এগুলো সবই কিন্তু ডিজিটাল টুল। এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা যদি এটাকে ভালো দিকে নিয়ে যেতে না চাই, আমরা গালিগালাজ আমাদের সংস্কৃতির অংশ। আমরা কাউকে ছোট করতে চাইলে আমরা গালিগালাজ করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো পরিষ্কার হয়। ফারহানা রহমান, আবার শুধু নারীদেরকে তো না, শিবির ভাই বলছিলেন যে ওনাকেও নানানভাবে এরকম অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে সবাইকেই বেরিয়ে ছেলেদের ব্যাপারটা হচ্ছে কি, ছেলেরা তো ধরুন মনে করেন ওকে ফাইন, আমি একটা তাও সহ্য করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা অনেক সময় তার সংসার থাকে, যে জায়গাটা, একটা মেয়ে কিন্তু অত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, একটা মেয়ে কিন্তু অনেক কষ্ট করে, ধরেন যারা নেতৃত্বের জায়গায় যাচ্ছে বা একজন সেলিব্রিটি ধরেন, উনি কিন্তু অনেক কষ্ট করে ওনার ওই জায়গাটাতে গেছেন, কিন্তু কোনো একটা ভুল তথ্য ওনার সেই প্রফেশন, সেই জায়গা থেকে কিন্তু উনি ছিটকে পড়েন, উনি মানসিকভাবে বিপর্যস্ত হন, এবং আবার ওই জায়গায় ফিরে যাওয়া কিন্তু তার জন্য অনেক কঠিন হয়। যেখানে আমরা ছেলেদেরকে বারবার, আমরা অবশ্যই মনে করি যে ছেলে মেয়ে নির্বিশেষে কারোই এই ধরনের হেনস্থার শিকার হওয়া উচিত না, কিন্তু ছেলেরা কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি যে বেরিয়ে আসছে আবার, কিন্তু নারীরা কিন্তু বেরোতে পারছে না। তার জন্য আমাদের কন্যা বা আমাদের সমসাময়িক বয়সে যারা আছেন বা আমাদের সিনিয়র যারা আছেন, মেয়েরা যেভাবে হেনস্থ হচ্ছে এবং তারা যেইটুকু অ্যাচিভ করছে, সেই জায়গা থেকে যখন সেখানে আসলে একটা অ্যালার্মিং জায়গাও আমি মনে হয় বলতে পারি, সেটা হচ্ছে এবারের সংসদে মাত্র 7 জন নারী গেছেন, তারা সংসদের নীতি নির্ধারক হিসেবে কাজ করবেন। এই সংখ্যাটা আমার কাছে ভীষণ কম মনে হয়। সেই জায়গায় তো এই প্রশ্নটা আসেই যে আমাদের দেশে কি যোগ্য নারী নেই? শিক্ষা বা আপনি যে কোনোভাবেই দেখেন, অনেক যোগ্য নারী কিন্তু আশেপাশে আছে। তো সংসদে হয়তো একটা প্রসেস আছে, সেই প্রসেসের ভিতরে তারা ঢুকতে পারেনি, অথবা আমি আসলে ওটার ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি যেটার বিষয়ে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বারবার বলা হচ্ছে যে রাজনীতিকে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কীভাবে প্রভাবিত করছে, ভবিষ্যৎ এটা কোথায় যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরাই নির্ধারণ করব। আমরা যদি সুস্থ কালচারের রাজনীতিতে ফিরতে না পারি, তাহলে এই টুলগুলোকে দোষারোপ করা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াগুলোর ইম্প্যাক্ট কিন্তু অনেক বছরের, এটা আজকে নতুন শুরু হয়নি। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা ব্যবহার করছি, সেগুলোর কিন্তু কোনো অফিস আমাদের দেশে নেই। এখন এটাকে কন্ট্রোল করার জন্য বা এই কোনো একটা বিষয় নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অনেক সময় লেগে যায়। কোনো একটা ঘটনা ঘটলে সেটার জন্য আমরা বিচারের কথা তো পরে চিন্তা করব, কিন্তু তার আগে তো আমরা চিন্তা করবো যে এটা কে করেছে বা তাকে থামাতে হবে, সেই জায়গায় ঘটনাটাকে আমাদেরকে নিরূপণ করতে হবে, এটা কোথা থেকে হচ্ছে। যেমন বাবু ভাই বলছে দেশের বাইরে থেকে হচ্ছে, দেশের ভিতর থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তো সেই জায়গাগুলো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য এই প্ল্যাটফর্মগুলোর অফিস অন্ততপক্ষে তাদের। সেই সাথে এবারে নির্বাচনে কিন্তু আসলে রাজনৈতিক নেতাদেরকে আমরা যে বক্তব্য দিতে দেখলাম প্রচারণার সময়, তাদের বক্তব্যগুলো ভাইরাল যে হয়েছে, অর্থাৎ প্রচারণায় আসলে যেভাবে আমরা আগের দিনে প্রচারণা দেখেছি ব্যানার পেছন, তার থেকে এবারে কিন্তু যে ভাইরাল হওয়া যে বিষয়টি, সেটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতের একটি জায়গা ছিল যে আসলে দেশের অর্ধেক যে নারী ভোটার, অর্ধেক
ভোটারই নারী, তাদেরকে বাদ দিয়ে আসলে আপনারা কিভাবে এগিয়ে যাবেন সেটি নিয়ে কিন্তু জামায়াতে ইসলামীর এবারের ভোটে বড় একটি প্রভাব পড়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু একজন আসলে নমিনেশন পাননি। সেটি যেমন একটি ব্যাপার ছিল, সেখানে আবার আমরা পোস্টাল ভোট নিয়ে একটি ব্যাপার দেখেছি। অ্যাপের কথা বলছিলেন জুবায়ের বাবু, সেই অ্যাপ জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার কি করে আরেকজনের কাছে যায়, সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই জায়গাগুলোতে আসবো, এগুলোই আসলে এখন মূল হাতিয়ার হয়ে উঠলো কিনা ডিজিটাল প্রচারণায়, এই আলোচনায় ফিরতে চাই। জিপি তিশপাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপি তিশপাত নিবেদিত রাজকাহনে। ফারহানা রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা আসলে নারীদেরকে লক্ষ্যবস্তু হওয়ার কথা বলছিলাম, সেখানে আমরা দেখলাম যে এবারে নির্বাচনে আসলে সবাই লক্ষ্যবস্তু হয়েছেন, প্রায় সব রাজনৈতিক নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইভাবে আসলে ডিজিটালি লক্ষ্যবস্তু করাটা, প্রার্থী যারা ভোটের মাঠে লড়াই করতে নেমেছেন, সেটি নানানভাবে হয়তো দেখতে গেলে খুব সহজ অস্ত্র, কিন্তু পেছনে যদি চিন্তা করি তাহলে আসলে খুব দুঃখজনকভাবে এটি খুবই কার্যকর একটি অস্ত্র হয়ে উঠছে। সামনের দিনে আসলে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই কার্যকর অস্ত্রটা তাদেরকে কি বাংলাদেশকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে? এখন হচ্ছে আমরা কিভাবে যেতে চাই সেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, কোন দিকে আমাদেরকে আমরা অ্যানালগ পৃথিবীতে আসলে কতটা সভ্য জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটাই ডিজিটাল ফর্মে কিন্তু যাবে। কিন্তু হ্যাঁ, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের যেভাবে ব্যবহার করে যেই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এগুলো কিন্তু মানুষ মনে রাখে, কারণ এটা বিভিন্নভাবে একটা মানুষকে অ্যাটাক করে। হ্যাঁ, একটা ইনফরমেশন বিভিন্নভাবে ছড়ানো হয়। তো এইখানে যেমন ছড়ানোটা খুব সহজ, এখানে ছড়াতে কিন্তু অনেক বড় বাজেটও লাগে, অনেক লোকবল লাগে, এবং এইটা একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু। তো সব কিছু মিলে রাজনীতিকে মানে আমাদেরকে রাজনীতির জায়গাটাকে পরিচ্ছন্ন করতে পারলে আমার কাছে মনে হয় যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জায়গাটাও আমাদের একটু পরিচ্ছন্ন হবে। এবারে নির্বাচনে যে প্রচারণা আমরা দেখেছি ডিজিটালে, সেই জায়গাটি দেখে আপনার কি মনে হচ্ছে? খুব পরিচ্ছন্নভাবে মানে এখন যেটা হয়েছে এটা তো একেবারেই পরিচ্ছন্ন না। পরিচ্ছন্ন শব্দটা বোধহয় মানে এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ বিভিন্নভাবে অনেক সুন্দর জিনিসকেও আমরা খুব কলুষিত করেছি, অনেক খারাপভাবে তুলে ধরেছি। কিছু মানুষ সেটাকে খুব মানে বিশ্বাস করেছে, যেমন নারী ভোটার অনেক বেশি ছিল, তারা তাদের মতামত দিয়েছে কিসের ভিত্তিতে? অনেক সময় আমরা দেখেছি তারা কিন্তু ভুল একটা তথ্যের ভিত্তিতে মতামত দিয়েছে। সবাই কি এই প্রচারণাগুলোকে ঠিকমতো বুঝতে পেরেছে? সবাই কিন্তু বুঝতে না পারারই কথা। আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, তারাই যখন অনেক সময় আমাদের কাছে মনে হয়েছে যে এই ইনফরমেশনটা কি ঠিক, এবং এর মধ্যে আমরা দেখলাম বেশ কিছু বক্তব্য খুব ভাইরাল হয়েছে রাজনৈতিক দলগুলোর। ডক্টর শিবির আহমদ, এই যে ভাইরাল হয়েছে বললাম, সেখানে জামায়াত ইসলামীর বেশ কিছু নির্বাচনী প্রচারে তারা আসলে যেই আমাদের সামনে ইশতেহার দিয়েছিলেন, সেখানে কিন্তু কিছু জিনিস ভাইরাল হয়েছে। নারীরা 5 ঘন্টা কাজ করবেন, তাহলে বাকি সময় তারা আসলে কি করবেন? তাদেরই কাজ শুধু সন্তান লালন পালন করা কিনা, পুরুষদের আসলে সেই কাজের মধ্যে কোনো অংশগ্রহণ নেই, এটি খুব ভাইরাল হয়েছিল। এই জায়গাগুলো নিয়ে এইরকম ডিজিটাল প্রচারণা আসলে আপনাদের জন্য পজিটিভ হলো না নেগেটিভ হলো? আপনার আলাপে আসি যে বাবু ভাইয়ের কথা দিয়ে আমি একটু শুরু করি। যে বাবু ভাই বলছিলেন যে বিভিন্ন জায়গায় জামাতের নারীরা এনআইডি কার্ড, বিকাশ নাম্বার নিচ্ছে, এই জন্য প্রতিরোধ হয়েছে। দেখেন, এই যে এনআইডি কার্ড, বিকাশ নাম্বার নেওয়ার মতো একটা উইয়ার্ড অভিযোগ, মানুষ এনআইডি কার্ড আইনা ভোট হয় না, একটাও প্রুফ নাই, আমাকে বলতে দেন, একটাও প্রুফ নাই, এবং কোনোভাবেই একটা মানুষ কারো এনআইডি কার্ড আনবে, এটার কোনো লজিক না। এনআইডি কার্ড দিয়ে কি ভোট হয়? তো একটা মানুষ, আপনি দেখেন এই যে উইয়ার্ড অভিযোগগুলো কেন করা হয়েছে, কারণ এদের উপরে মফ করা হচ্ছিল, সেটাকে ঢাকার জন্য, জাস্টিফাই করার জন্য আপনি বললেন যে তারা এনআইডি কার্ড চাইছে, বিকাশ নাম্বার চাইছে, এই জন্য তাদের উপর হামলা করা হয়েছে। এই হামলা তো জাস্ট আপনি করতে পারেন না। ইভেন যদি হামলা করা হয়েছে, সরি দুঃখিত, ইভেন আমি যেটা বলিনি সেই কথাটা বলেন, আপনার সময় বলেন, আমি কথাটা বলিনি, ঠিক আছে, ইভেন হামলা তো করা হয়েছে, আপনি তো জানেন। ইভেন যদি কেউ বিকাশ নাম্বার চায়ও কারো কাছে, আপনি তার উপরে হামলা করতে পারেন। আপনি মফ করেছেন, এই মফটাকে আপনি জাস্টিফাই করতেছেন যে এটা একটা প্রতিরোধ, জনগণের প্রতিরোধ। অথচ আপনার দলের নেতারা নিজেরা ভিডিও করে দলের পরিচয় সহ, আমি অমুক জায়গার দেখেন জামাতের নারীরা আসছে ক্যাম্পেইন করতে, আমি অ্যাটাক করলাম, এভাবে করে ভিডিও পাবলিশ করা হচ্ছে, এবং দল থেকে কোনো ধরনের প্রতিবাদ পর্যন্ত করা হয় নাই। এই যে দল থেকে আপনি নারী বিদ্বেষী জিনিসগুলোকে প্রমোট করছেন, কারণ আপনি প্রতিবাদও করছেন না যে নারীদের উপর এভাবে গ্রাসরুটে তোমরা হামলা করো না। কারণ হচ্ছে যে আপনার গ্রাসরুটে নারী কর্মী নাই, এটা আপনার ব্যর্থতা, কিন্তু আরেকজনের আছে কেন, এটা আপনি সহ্য করতে না পেরে নারী কর্মীদের উপর হামলা করছেন। এবার আসেন, এই যে দল থেকে প্রতিবাদও করা হচ্ছে না, জাস্টিফাই করা হচ্ছে উল্টো, কারণ তারা এনআইডি কার্ড চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, তার মানে হচ্ছে আপনি নারীদের উপরে হামলা করাটাকে জাস্টিফাই করতেছেন দলীয়ভাবে।
হবে, একজনের উপরেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া নয়। ইভেন একজন নেতা বলছে যে আসলে ছায়া খুলে নিবা, পেটিকোট খুলে নিবা, তার বিরুদ্ধেও দল কোনো ব্যবস্থা নেয় না। এবং একজনকে, শুধু ডাক্তার জাহেদকে ছাড়া আমি একজনকেও দেখি নাই যে এই একটু প্রতিবাদ করেছে বা কেন আসলে এই সমালোচনা করেছে। প্রতিবাদগুলো করে নাই আমি বিএনপি, একটু শেষ জুবাইর করি। ভাই বলছিলেন যে রমজানে শয়তান বন্ধ হয়ে আছে কিনা, রমজানে যে অনেক শয়তানরা ঢাকা শহরে ঘোরাঘুরি করতেছে, ভাইয়ের কথা আসলে সত্য। যে যুগান্তরের নিউজ হয়েছে 100 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে একদিনে সবগুলো ইয়ে থেকে, এবং মন্ত্রী বলতেছে যে সমঝোতা করে নিলে এটা কোনো চাঁদা না। এই যে চাঁদাবাজি রমজান মাসেও হচ্ছে, এটা আসলে শয়তান আপনারা বাধা আসলে নেই। না না justify না, এটা হচ্ছে করছেন, যে নিজেদের চাঁদাবাজি, ভোট ঢাকার শোনেন, চেষ্টা করছেন। চাঁদাবাজিটাকে তারা তো আসলে একটা ফর্ম তৈরি করেছে, এটা আরেকটা মুভিং চাঁদাবাজ। হ্যাঁ, এবং চাঁদাবাজ তারা নিজেরাও করে। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। তাদের প্রত্যেকটা কর্মীকে চাঁদা দিতে হয় মান্থলি, যেটা তারা হাদিয়া বলে, এবং চাঁদার উপরেই তারা কিন্তু চলে। এবং তারা একমাত্র দল যেখানে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, পিয়ন থেকে এমডি পর্যন্ত সবাইকে জামাত ইসলাম হতে হয় এবং সবাইকে চাঁদা দিতে হয়। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যেটা আসছি যে দেখেন মাইন্ডসেটের কথাটা, যেটা আমি বললাম প্রথমেই, যে মাইন্ডসেটে একজন, আপনি জানেন, সদ্য নির্বাচিত একজন এমপি আমির হামজা, তিনি গতকাল বোধহয় আই থিঙ্ক সো, ওই এলাকার টেলিভিশন দেখা নিষিদ্ধ করে দিয়েছেন, ওই এলাকায় ক্যারাম খেলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে নিষিদ্ধ করলেন একজন এমপি, পার্লামেন্ট মেম্বার, যিনি আইন প্রণেতা, তিনি যে বেআইনি কাজটা করলেন, তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমি যদি ওই এলাকায় হইতাম, আমি টেলিভিশন ছেড়ে রাখতাম সারা রাত, আমি দেখতাম কে আমাকে আটকায়, তাই না? এই যে নির্দেশ দেওয়া, বেআইনি নির্দেশ দেওয়া, একজন আইন প্রণেতা, উনি এমপি হয়েছেন কিন্তু উনি বেআইনি কথা বলছেন, এই যে একটা মাইন্ডসেট তাদের, সবকিছু দমায় রাখতে হবে। কিন্তু আপনারা আবার মব সবকিছু- সৃষ্টি করেছেন নিজেদের দোষ ঢাকার না, জন্য, না। জামায়াতের নেতাকর্মীদের উপরে না, হামলা চালিয়েছেন। মব কারা সৃষ্টি করেছে, মবের আবিষ্কার কারা, মবের জন্মদাতা কারা, এটা কিন্তু সারা বাংলাদেশ মানুষ জানে। এখন মব করে চিৎকার করে লাভ নাই। শুনেন, এই বাংলাদেশে যখন আপনি জানেন যে 5ই আগস্টের পরপর বেশ কিছু মব হলো তৌহিদি জনতা নামে। এই তৌহিদি জনতাকে আমি তো জীবনে কখনো তৌহিদি জনতা দেখিনি। এই দেশে জন্ম হয়েছে, এই দেশে আমরা বেড়ে উঠেছি, কই আমরা তো তৌহিদি জনতা দেখিনি কোনোদিন। আর এই তৌহিদি জনতা গত 17 বছর কোথায় ছিলেন? মব করতে পারলেন না, শেখ হাসিনাকে মব করতে পারলেন না, আওয়ামী লীগকে মব করতে পারলেন, তখন তো আওয়ামী লীগের লুঙ্গি নিচে ছিলেন। যাক, এইগুলো অনেক কথা বলা যায়, কিন্তু মেইন কথা হচ্ছে যে এটা একটা সামাজিক সমস্যা। এইটা বাংলাদেশের বিনির্মাণে একটা ভয়ঙ্কর সমস্যা, এই সোশ্যাল মিডিয়া ব্যবহার। এবং সেইখানে আমি মনে করি যারা যেই মব সৃষ্টি করুক না কেন, সেটা যেই দলই করুক না কেন, এটা কঠোর আইন হতে হবে এই বিষয়টাতে। জি, এবং রাজনীতির জন্য আসলে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আপনার এই বট বাহিনী কিন্তু নানান ধরনের বিভ্রান্তিকর বাংলাদেশের অপতথ্য ছড়াবে, এবং অপতথ্যের মাধ্যমে এই বাংলাদেশের আনরেস্ট সৃষ্টি করবে। অর্থাৎ আমরা আসলে আগামী রাজনীতিতে ডিজিটাল মাধ্যমকে নিরাপদ হতে দেখতে চাই এবং সব সেটাই। নাগরিকরা নিরাপদ থাকুক, সেই প্রত্যাশা রাখতে চাই। জুবাইর বাবু, ডক্টর শিবির আহমদ, ফারহানা রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।